কুড়িগ্রাম জেলার রৌমারী মুক্তাঞ্চল উপজেলা হিসেবে খ্যাত। কুড়িগ্রামের মূল ভূখণ্ডের সাথে এই উপজেলাটির কোনো সংযোগ সড়ক নেই, শুধু জলভিত্তিক পরিবহন ব্যবস্থা রয়েছে। এখানে আছে তরা সীমান্ত। ঐতিহাসিক বড়াইবাড়ি সীমান্তে আসলে সেখানে স্মৃতিবিজড়িত বিডিআর ক্যাম্প দেখা যায়। এলাকাবাসীর কাছে শোনা যায় সেই দিনের গৌরবময় ইতিহাস। এই হচ্ছে পার্বতীপুর জাংশনের পুরাতন একটি স্টেশন ভবন। স্টেশন ভবন বলতে এটা মূলত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হতো। আর ওই দিকে দেখা যাচ্ছে 2300 বা 2400 সিরিজের কোনো একটা লোকোমোটিভ ইঞ্জিন গরম করছে। এই পুরাতন স্টেশন এলাকায় একটা পুরাতন ভবনও আছে, তবে এই ভবনটা কিসের তা সঠিকভাবে কেউ বলতে পারছে না। পার্বতীপুর থেকে সকাল 7টায় রমনা লোকাল ট্রেন রমনার উদ্দেশ্যে ছেড়ে যায়। রমনা বাজার গিয়ে পৌঁছায় দুপুর 12টার দিকে। সেখান থেকে নিকটেই চিলমারি ঘাট গিয়ে সেখান থেকে নৌকা ধরে 2-3 ঘন্টার ভ্রমণ শেষে যাওয়া যায় রৌমারী উপজেলাতে। বিনা রুটের বিনা টিকিটের যাত্রী, এই ট্রেন কোনো পথেই যাবে না। শান্টিং করা ট্রেন। আসলে এই ট্রেনটা এই যে এখানে যে মালগাড়িটা আছে, মালগাড়িটা রাখার জন্য এসেছিল, রেখে আবারও ফিরে গেল, এরপর প্ল্যাটফর্মের দিকে যাবে। পার্বতীপুর জাংশন স্টেশনের এই হচ্ছে ওয়াশপিট। আজকে আমরা চলে এসেছি রমনা বাজার। রমনা বাজার থেকে এখন চিলমারি ঘাট। এই চিলমারি ঘাটের থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, যাব রৌমারী। আর সাথে আছে অপূর্ব ভাই এবং আছেন খায়রুল ভাই। কত ঘটনা ঘটিয়ে বহু চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে এসেছি চিলমারি ঘাটে। এখন এখান থেকে নৌকা ধরে যাব। চলুন যাত্রা শুরু করি। এই হচ্ছে চিলমারি ঘাট। আর চিলমারি ঘাটের কাছেও আগে রেল স্টেশন ছিল, পরে রেল স্টেশন পানির মধ্যে চলে গেছে। ভাই, রেল স্টেশন পানির মধ্যে চলে গেছে না একবারে? ওই মাঝখানে ওইদিকে? হ্যাঁ, স্টেশন এদিকে ছিল, একেবারে নদীর ভিতরে চলে গেছে। এই চিলমারি ঘাট থেকে নৌকা ছেড়ে যায়, যেগুলো শেয়ার নৌকা, সেগুলোতে ভাড়া হচ্ছে রৌমারী পর্যন্ত 100 টাকা। রৌমারী হচ্ছে অনেকটা বিচ্ছিন্ন ধরনের একটা থানা বা এলাকা।
কারণ এই রৌমারীর সাথে সরাসরি, যদিও কুড়িগ্রাম জেলার অংশ, যে রৌমারীর সাথে সরাসরি কুড়িগ্রাম জেলার কোনো যোগাযোগ নেই, নদী দ্বারা বিচ্ছিন্ন, বরং রৌমারীর সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ আছে শেরপুর জেলার। এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইজান, আপনার নাম? সাগর। এই সাগর ভাইয়ের সাথে কয়েকদিন আগে পার্বতীপুরে দেখা হয়েছিল, ওনার সাথে স্টেশনে দেখা হলো। তারপর আজকে আমি এই যে রৌমারীতে এসেছি, রৌমারী না, এটা হচ্ছে চিলমারি ঘাট, তো চিলমারিতে এসে ওনার সাথে দেখা হয়ে গেল। ভাই, আপনার বাসা কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলে থাকে? আচ্ছা আচ্ছা। তো উনি আমার অনেক পুরাতন দর্শক, অনেক দিন থেকে আমার ভিডিও দেখেন। ওনার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো। এই হচ্ছে আমাদের নৌকা। এই নৌকাতেই সব যাত্রীরা সবাই উঠবে এবং এইখান থেকে নৌকার টিকিট কিনতে হবে। চিলমারি নদীবন্দর BIWTA, এখান থেকে টিকিট কিনে নৌকায় যাত্রীরা উঠছে। নৌকায় উঠে গেলাম। এই হচ্ছে নৌকার অবস্থা, যাত্রীতে টইটুম্বুর নৌকা। একেবারে নৌকায় তিল ধারণের জায়গা নাই, এখনো যাত্রী আছে অনেক। আমাদের নৌকা দুপুর 1টার সময় ছেড়ে যাচ্ছে। আমাদের নৌকা এখন খুবই আস্তে আস্তে যাচ্ছে, কারণ এখানে পানি কম থাকায় একদম ধীর গতিতে, একদম রমনা লোকালের মতোই টুকটুক টুকটুক করে আগাচ্ছে। প্রায় 2.5 ঘন্টা যাত্রা করে আমরা প্রায় তীরে এসে পৌঁছালাম। সৌভাগ্যবশত আমি ছিলাম এই পাশে, এই পাশ থেকেই একেবারে প্রথমেই আমি নৌকা থেকে নামতে সক্ষম হলাম। এদিকে নৌকা এবার ঘাটে ভিড়েছে। অপূর্ব ভাই লাফ দিয়ে নামলো, খায়রুল ভাইও নেমে গেছে। এই যে খায়রুল ভাই, ইঞ্জিন গরম করেন। হ্যাঁ করতেছি, দাঁড়ান। এখানে আমার সাথে রোগী ছিলেন, ওনার পা ভেঙে গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন। মোটরসাইকেল দুর্ঘটনার জন্য রংপুর যেতে হয়েছিল তাকে। এটা হচ্ছে এই এলাকার মানুষের কষ্ট, যে তাদের এই চিকিৎসার জন্য যেতে হয় অনেক দূরে। তো সেই সুদূর রংপুর থেকে চিকিৎসা করে তারা এই যে আসলেন। নৌকা ঘাটের থেকে রৌমারী প্রধান জায়গা, অর্থাৎ রৌমারী পর্যন্ত শেয়ার অটো ভাড়া 20 টাকা। হ্যাঁ, মাছরাঙা তো থাকবেই। ঘাট থেকে এসে এই মোড়ে নামলাম, এটাকেই রৌমারী বলে। রৌমারী বললে এই মোড়েই নামিয়ে দেবে। চলে এসেছি তরা বন্দরের কাছাকাছি, তরা স্থলবন্দর রৌমারী। এখান থেকে এখনও বন্দর আরেকটু সামনে। ঢাকা 255 কিলো আর জামালপুর 90 কিলো। চলে আসলাম। এই যে এটাই হচ্ছে তরা সীমান্ত, এটাই হচ্ছে আমাদের শেষ প্রান্ত। আর অল্প কিছু দূর আছে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার অনুমতি নেই। আর এদিকে রৌমারীতে এসে যা দেখলাম, প্রচুর সরিষার আবাদ হয়। রৌমারীতে এই উপজেলা মোড় যেখানে আছে, এখানেই কিন্তু অনেক সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। এখানে যে অনেক রকম মিষ্টি দেখা যাচ্ছে। আর আমরা এখন খাবো এটা, এটা হচ্ছে ক্ষীরমোহন। ভাই, ক্ষীরমোহন কেজি কত? 450। এই হচ্ছে আমাদের আজকের হোটেল রুম। এই রুমের ভাড়া হচ্ছে 700 টাকা আমাদের কাছে নিয়েছে। এদিকে ওয়াশরুম আছে, এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। রুমে মোটামুটি জায়গা আছে, ভালোই, খারাপ না। আর এখানে একটা আয়না আছে। রৌমারীতে থাকার জন্য এখানে থাকা যায়। আর তাছাড়া ডাক বাংলো আছে, ডাক বাংলোতে থাকতে পারেন। আমরা ডাক বাংলোতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আসন খালি ছিল না। আর আমাদের হোটেলের এই হচ্ছে ফোন নাম্বার। হোটেলের নাম হচ্ছে হোটেল সহি।
বড়াইবাড়ি যাওয়ার জন্য রৌমারী উপজেলা যে মোড় আছে সেখান থেকে অটো ভাড়া করে যাওয়া যায়। এখান থেকে একদম বড়াইবাড়ি শেষ সীমানা পর্যন্ত অটোতে ভাড়া জনপ্রতি 30 থেকে 35 টাকা। এটা হচ্ছে একেবারে বড়াইবাড়ির সীমান্ত, অর্থাৎ বড়াইবাড়ি যে বেডিয়ার ক্যাম্প, সেই ক্যাম্প পার হয়ে কিন্তু আমরা বেশ কিছু দূর এসেছি। আসার পরে হচ্ছে এদিকে সীমান্ত। একেবারে কুয়াশাচ্ছন্ন সকাল, এবং এই রৌমারীতে প্রচুর সরিষার আবাদ হয়। এখানেও তার ব্যতিক্রম না, এখানেও সরিষার আবাদ হচ্ছে। এদিক দিয়ে হেঁটে সামান্য কিছু দূর গেলেই হচ্ছে শূন্যরেখা সীমানা, এবং তারপরেই দেখা যাচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। এদিকে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া, সেই বিখ্যাত বড়াইবাড়ি রৌমারী, অর্থাৎ রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে আজকে একদম সাত সকালে চলে এসেছি। এই জায়গাটায় আসলাম, আমাদের জন্য অনেক স্মৃতিবহুল স্মরণীয় একটি সীমান্ত, এই বড়াইবাড়ি সীমান্ত। মনে করেন রাত 12টার দিক আমাদের গ্রামের এক লোক বলে যে ওই দিক কেমন জানি শব্দ করে, ওরা মানে ফাঁসফুস করে, আলাপ করে, ফিসফিস করে। তখন আমরা গ্রাহ্য করি নাই। যখন রাত 3টার দিক মানুষ তখন পা দিয়ে ঢেকি মেশিন চালাইতো, ওগুলার একটু ছোট করে ভিড়া লাগে দাঁড়ানোর জন্য, বিশ্রাম করার জন্য। এই যেই মনে করেন এই ঢেকি মেশিনে যায়, দেখে 3-4জন করে বসে আছে। তো ওনারা বলছে, এই আপনারা কেরা ব্যবসাদার না বিডিআর? এটা তো যখন ওরা কইছে এই তুমি হট যাও, তো এদের ভাগ যাও, তখন তো টের পাইছে যে এরা তো বিএসএফ। তখন বলছে যে বাবু আপনারা তো ভুলে বাংলাদেশে আসছেন, এটা কিন্তু আপনাদের দেশ না, এটা আমাদের বাংলাদেশ। নাই নাই তুমি ভাগ যাও। তখন মনে করেন এই দিক দিয়ে এই যে এখানে একটা শাপলা আছে, এই শাপলা চত্বরে আসছি, দেখি ওরা হামাগুড়ি দিয়ে কমপক্ষে 70-80 জন বিএসএফ খালি এই ঝাঁপে মানে এইরকম করে করলিং করে, হ্যাঁ করলিং করে করে যাইতেছে, কিন্তু ওদের বুকে রাইফেল সব দেখা যায়। এই গ্রাম শুদ্ধ একটা মানে শটার পড়ে গেল যে আর কিছু না, এই জায়গাটা হয়তো ওরা আক্রমণ করতেছে। তখন আমরা কেউ বিএসএফ বিডিআর ক্যাম্পে খবর দিছি। মালেক নামে একটা লোক, এই লোক ঢেকি মেশিন চালাইছে, ওরা হাত থাপা দিয়ে ধরছে, এইভাবে ধরছে, এই তোমার ঘর কা হয়? কইছে বাবু আমার বাড়ি এইটা। কিছু বাংলাও বোঝে, তো বলছে ক্যাম্প কাহা হয়? তো ওই ক্যাম্প না দেখিয়ে দিয়ে ও দেখিয়ে দিছে একটা বাড়ি, যে এইটা ক্যাম্প। ওর মনে হয়তো আল্লাহ পাক একটু দেশের একটা মায়া মমতা আছে না, দেশের মায়া, এই জিনিসটা ওর তখন স্মরণ হয়েছিল। সবারই স্মরণ হওয়ার কথা না, তো দেখাই দিছে একটা বাড়ি। তো বলছে তুমি ভাগ যাও, কাউকে বলা গিয়া নেই, কুছ নেই বলা থা, তুমি ভাগ যাও। কারণ ওই লোক ওই পাশ দিয়ে দৌড়াইয়া যে ওই দন্নি আছে, দন্নির নিচ দিয়ে দৌড়াইয়া যে ক্যাম্পে খবর দিছে। আর একজন আছে মেনহাজুল আবদিন নান্নু, তার এখন চাকরি হয়েছে। তো চাকরি হয়েছে ওই সুবাদে ও যে খবর দিল, দুইজনে খবর দেওয়ার পরে আমি তখন এখান থেকে দেখে যে আমার বউকে বললাম, আর তো কিছু না, আমাদের মরণ মনে হয় ইনশাল্লাহ চাইফে আইছে, আমাদের খুব ভয়াবহ অবস্থা। যেদিকে তাকাই শুধু বিএসএফ, হেলমেট মাথায়। এই ধান ক্ষেতের আইলে ধান ক্ষেতের মাঝখানে মানে দেখা যায় একটু একটু করে মাথা দেখা যায় সারা, এই যে আমাদের এইটা দিয়ে এই দিক না, এই দিকে একটাও আসে নাই, খালি এই চক দিয়ে। তো জায়গায় জায়গায় নিজে দেখে আসলাম। চলো, পরে আমার কাছে সর্বমোট 1700 টাকা ছিল, খালি টাকাটাই আমার পেছে নিছিলাম, আর ছেলেটা আমার বুকে নিছি, আমার মা ছিল, আমার ছোট ভাই আর আমার বউ সাথে নিয়ে আমরা ছুটলাম। তখন মানুষের ইয়ের মধ্যে মনে করেন যাওয়া যায় না, ছাগল ভেড়া বকরি নিয়ে মানুষ চিল্লা পাল্লা করতেছে। যখন আমি ক্যাম্পের গেটের একটু এই পাশে পুকুর আছে, পুকুরের ওইখানে গেছি, যে হাবিলদারটা মারা গেল, ওই হাবিলদারটা বললো যে তোমরা রোডের নিচে নামো, এখন ফায়ার হবে, আমাদের আর উপায় নেই, তোমরা রোডের নিচে নামো। খালি রোডের নিচে মনে করেন জাম্পিং করে খালি রোডের নিচে নামলাম, ওই দিক বারবান্দার দিক নামার সাথে মনে করেন একটা বেকুট শব্দ হইল, একদম কাছে থেকে। তো ব্যাংকারের থেকে গুলি করলো, সর্বপ্রথম গুলিটা করছে আমরা বাংলাদেশ থেকে, তার কারণ ওরা উঠতেছে আমাদের ক্যাম্পের বেরি ডামিয়ে। যখন এক রাউন্ড গুলি হইল, তখন মনে করেন যে
ওই গুলির সাথে 2-3 সেকেন্ডের মধ্যে হাজার হাজার গুলি। তখন মানুষ আর কোনো হারা উদ্দেশ নেই। আমার বউ আমার হাতে থেকে ছুটে গেল গা, মা গেল গা, সন্তান গেল, যার 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 নিয়ে মানে সবাই আমরা আতঙ্ক হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে কার বাড়ি তখন হুঁশ ছিল না, আমি এক কলার গাছের নিচে আমার ছেলেটা বুকে নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। তো শুয়ে থেকে ভাবি যে কই মানুষ এই যে আমার পিছন দিয়ে যাইতেছে, তারা তো মরতেছে না, তা আমি এই জায়গায় থাকি যদি আই আমার ধরে। পরে আমার ছেলেটা বুকে নিয়ে আমি বারবান্দা গ্রাম আছে রুহুল এমপির বাড়ির কাছে, ওখানে যে দেখি আমার স্ত্রী মানে গড়াগড়ি করে কাঁদতেছে। ওরা মনে করছে যে আমার সন্তান আর আমার স্বামী নাই, মারা গেছে ওরা। ওখান থেকে পাইয়া স্যান্ডেল কার 3 জোড়া স্যান্ডেল কার জানি এক টিনের সাফরার উপর চাঙ্গা দিয়ে থুয়ে গেলাম। মানে ভাল লাগে তখন, মানে শরীরটা হাইপসে গেছে গা, নিজের স্যান্ডেলটাও নিজের কাছে অনেক ভার। স্যান্ডেল থুয়ে গেলাম, থুয়ে যেয়ে ভেঙে গেছি। তারপরে যখন একদম ফ্লোয়ার চর আমার এক ভাইরার বাড়ি আছে, সেখানে গেলাম। যাওয়ার পরে রে 10টা-11টার দিক ওদিক থেকে মানুষ আসা ধরলো, এদিক খবর বার্তা হওয়ার পরে এই আসরের টাইমে আঙ্গ বাড়িঘর মনে করেন ওরা যখন করছে তখন আগুন জ্বালিয়ে দিল। 82টা বাড়ি পুড়ছিল, 82টা বাড়িঘর পুড়ছে। তারপরে অনেকেই সাহায্য করছে। তখন আমাদের এই এলাকার মানুষ, যে মানুষগুলো এখনও বাইসে আছে, আল্লাহ পাক ওদের এক একজন জোয়ানরে মানে 100 জন মানুষের শক্তি দিছিল আল্লাহ পাক। এই মানুষ এত গুলির মধ্যে অনেক সহযোগিতা করছে। পিডে করে গুলির বাক্স মফেল করে নাম একজন লোক আছে, মারা গেছে। তিনি আগে ছিল দুষ্কৃতী লোক, আসলে আর কি চোর ছিল। ওই ব্যক্তি সর্বপ্রথম এই ক্যাম্পে হেল্প করছে গুলির বাক্স দিয়ে, যে সাহস জোগানোর জন্য, যে আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের সাথে আমরা আছি। ও যখন আসলো তার পিছে পিছে আর একজন আসলো। এই যেখানে একটা নাম আছে আব্বাস, আমার ভগ্নিপতি, এখন বাইসা আছে। ওরা কয় তখন আমাদের হুঁশ ছিল না। এইটা বিএসএফ যে গুলি করে মারছে, ওই বিএসএফগুলো ওরা টেনে নিছে, পায়ে রশি লাগাইয়া মনে করেন যে পিছন দিকে টেনে নিয়ে গেছে। ওখান থেকে খালি টানছে 4-5 জনে। টানার পরে ওদের ছিল ব্যাপলেস, ওদের তো কোনো মানে নাই, ব্যাংকার নাই, ওদের কোনো নিরাপদ নাই। কিন্তু আমাদেরগুলা অল্প থাকলেও ইনশাল্লাহ তারা নিরাপদ ছিল। মনে করেন ওখান থেকে আইসা ওই লোকগুলা সবাই সহযোগিতা দিছে। ব্যাংকারে ঢুকছে 5-7 জন করে বিভিন্ন জায়গা থেকে আইসা, আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি, আপনারা গুলি চালান। যেভাবে যতটুকু সহযোগিতা করা দরকার তাদেরকে ইনশাল্লাহ করছে। করার পরে 2 দিন এই গোলাগুলি হওয়ার পরে একটু মনে করেন যে দেয়, একটু থামার পরে রিসান দেয়। ওরাই কয় আর গুলি চলবে না। কিছুক্ষণ পর দেখেন যে আবার ড্রাম করে গুলি করছে। এরকম করে থবায় গুলি করে তারপরে এই জায়গাটা ইনশাল্লাহ আমাদের ওই বিডিআরগুলা বিভিন্ন জায়গা থেকে ফেরাবার আসলো। জামালপুর থেকে আসলো, ইসাকুরি থেকে আসলো, খেবারচর থেকে আসলো, বিভিন্ন জায়গায় আসলো। তাদেরকেও আমরা ডেনা ধইরে বুকে জড়িয়ে নিয়ে এই ক্যাম্পেইনে ঢুকিয়ে দিছি। তারাও খুব ভয় পাইছে যে ভাই আপনাদের কোনো ভয় নাই, দেখেন এই যে হাজার হাজার জনগণ আপনাদের সহযোগিতা করতেছে। যখন তারা এসে পৌঁছে গেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি সেট করলো, তারপর আর আমাদের ভয় ছিল না। ইনশাল্লাহ আমাদের জায়গাটা রক্ষা হয়েছে। আচ্ছা, আর ওই যে পুড়াই দিছিলটা কখন? পুরাই দিছিল যেই দিন রাতে ভোর থেকে যে গুলি সারাদিন যে বেলা ডোবার আগাক দিয়ে ওরা যখন ওখানে কুলাইতে পারলো না, ওরা আইসা ঢুকলো তখন গ্রামে সন্ধ্যার আগে গ্রামে ঢুকে যে বাড়ি জ্বালিয়ে দিল। মানে রাগে ওরা রাগান্বিত হয়ে তখন বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিল। 82টা বাড়ি ঘর পোড়া গেছিল। আচ্ছা, তাহলে ক্যাম্প তো হচ্ছে এই সাইডে, এইটাই ক্যাম্প। আর মালিক দেখিয়ে দিছিল ওই। তার মানে বিডিআর তো ছিল শুধু ক্যাম্পের মধ্যে, বিডিআর তো আর বাইরে ছিল না। 8 জন ছিল না, একজনও বাইরে ছিল না। শুধু একজন লোক না, খালি 4টা ব্যাংকারে 4 জন। তাও দেখেন কি মর্মান্তিক ঘটনা। অস্ত্রের যে চাবিটা মানে হারা উদ্দেশ্যের মধ্যে চাবিটা হারিয়ে গেছে, চাবি আর পায় না। পরে জুব্বার করে নাম ছিল, তিনি মারা গেছে। উনি দেশের জন্য অনেক করছে আমাকে এই জায়গার জন্য। উনি কুঠাল দিয়ে এই তালা ভেঙ্গে মনে করেন যে অস্ত্র বাই করছে। ওই সময় এই চাবিটা যে জায়গায় ছিল সে লোকটাও তো ব্যস্ত, কোন জায়গায় এইটাও এখানে উদ্দেশ্য করে পায় না।
হতাশ হয়ে গেছে। এখানে যে 8-10 জন জোয়ান ছিল তারা ক্যাম্প থেকে একটু নড়ে নাই। আমরা গেছি ভাইগা, তারা তাদের বউ পোলাপান রাইকা মনে করেন ওরা ক্যাম্পে ঢুকছে এই সাহস দেওয়ার জন্য ব্যাংকারে। এইরকম মনে করেন ওহেদ বিডিআরটা যে মারা গেল আমরা সচক্ষে দেখছি এইভাবে শোয়া, এইদিকে শোয়া, এইদিকে পা, পশ্চিম দিকে হলো মাথা, এইভাবে দাঁড়িয়ে আর একজনকে ধরে রাখছে, ওই যে বিডিআর ডারে ধরে রাখছে সাহস জোগানে যে ভাই আপনার কোনো ভয় নেই, ভাই আপনার কোনো ভয় নেই, আপনি গুলি করেন, ভাই আপনার কোনো ভয় নেই, আমরা আছি, আমরা আছি। এক একটা ব্যাংকারে 4-5 জন করে লোক ছিল। কখন কি লাগে, আর তখন শুধু অভাব ছিল পানি। ওনাদের মুখে ছিল শুধু একটাই বাক্য ছিল যে আমাদেরকে পানি দেবেন, আমাদেরকে পানি দেবেন। আমরা সব পূর্ণাঙ্গ সহযোগিতা করছি ইনশাল্লাহ। উনি যেমন ফায়ার করতেছে, এই শালারা এই দিক দিয়ে তাকাইছে, এই দিক থেকে গুলি দেয় এই জায়গা দিয়ে লাগছে। উনি ফায়ার করতেছিল, আচ্ছা, যখন উনি পড়ে গেছে, ওই যে 3 জন লোক গেছে, আর একজন বিডিআর টান দিয়ে এনে ঢুকিয়ে দিছে, আপনি গুলি চালান, কোনো ভয় নাই ভাই, আমরা আছি, মরলে আপনিও মরবেন, আমরাও মরবো। তার মানে ক্যাম্পের মধ্যেও আমাদের বাঙালি সবাই ঢুকে গেছিল, হ্যাঁ 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 হ্যাঁ, সহযোগিতা করছে। সাধারণ মানুষ ঢুকছিল। সাধারণ মানুষ মানে ভর্তি মহিলাগুলা পিছন দিক দিয়ে বাই করেও দিছে যে আপনারা নিরাপদে এই যে জায়গা দিয়ে যান, আর পুরুষ যাদের যাদের সাহস আছে আপনারা থাকেন। আর আমাদের গ্রামের লোকও যার বন্ধু বান্ধব আছে না, এই তুমি যাও না আমি আছি, এভাবে এভাবে যখন দূর থেকে লোক আসলো তখন তো ইনশাল্লাহ মনে করেন একদিকে দুঃখ আর একদিকে ওদের হয়েছিল আনন্দ। ওদের প্রতি একটা ক্ষোভ আছে না, কেরে মাতৃভূমি, সেই লোকগুলো এখনো বাইসে আছে, ওই লোকগুলার আল্লাহ পাক কত সাহস দিছে। এখন কিন্তু ওই লোকগুলার এত সাহস নাই, তখন আল্লাহ পাক দিছিল এই সাহস। এত বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে তো আর সবার ইয়েটা থাকবে না। ওরা এখন বললে যে আমরা কি হয়েছি, কি হয়েছিলাম, তখন আমাদের ভয় ভীতি কিচ্ছু ছিল না। এরকম করে মনে করেন যে ইনশাল্লাহ আমাদের মাতৃভূমিতে রক্ষা হয়েছে। তাহলে আমাদের যুদ্ধটা চলছে সর্বমোট কয়দিন? ভোর ধরেন 4টার থেকে শুরু হয়েছে, 3 দিন 3 রাত। এর মধ্যে একটু থাইমা বিরত থাকছে, ওরা রিসান উড়াইছে, ওরাই আগে নিয়ে ওই জায়গায় গাইরে দিয়ে আসছে, ওই জায়গায় মানে বন্ধ, আমরাও নিরাপদে আছি। এই শালারা আবার হঠাৎ করে মনে করেন যে ফায়ার করছে আমার বাড়ির থেকে, ওরা গুলি করছে এই পূর্ব দিকে, ওদের দেশমি ওরা গুলি করছে। আমি এই এতগুলা কোড়া মনে করেন যে নিচের যে খোসাটা মাথাটা এগুলো পাইছি, খালি মানুষ স্মৃতি হিসাবে নিয়ে গেছে, বিভিন্ন জায়গার থেকে আসছে। আমার বাড়িতে ব্যাংকার এগুলো সমস্ত বাড়িতে বাড়িতে ব্যাংকার, গুলির ম্যাগজিন থুয়ে গেছে, বন্দুক থুয়ে গেছে, এগুলো সব আমরা ক্যাম্পে জমা দিছি। আমাদেরকে বলছিল, আমরা ক্যাম্পে সব জমা দিয়ে দিছি, ওরা আবার ওদেরকে ফেরত দিছে। আর ওদের রাইফেল যেগুলো পাইছি দেখছি সবগুলোরই মাথা ফেটে গেছে, যে একদম মেন মাথা দিয়ে যে গুলিটা বের হয় ওইটা মানে গরম হওয়ার কারণে ওই মাথাগুলো ফেটে গেছে, আমরা নিজে সচক্ষে দেখছি। একটা আবার গরু এখানে গুলি খাইছে, দৌড়িয়া পূর্ব দিক, তো আমাদের চক গরু বাঁচার জন্য ওই পূর্ব দিক যাইয়া পইরা পইরা মইরা ছিল। আবার একজনের 7টা গরু একদম মনে করেন গোয়ালের ভিতরে আগুন লাগিয়ে দিছে, 7টা গরুই পুইরা খালি হাড়গুলো এরকম করে খারিয়ে দিছে। যখন সর্বপ্রথম এই গেলাম চইলা 3 দিন পরে যখন এই গ্রামে ঢুকছি, তাকিয়ে দেখে চিক্ষুর দিয়ে ফের ঘুরে দৌড়াইছে, কেন এটা তো আমি গ্রামই না। এমন একটা ভয়াবহ দৃশ্য, মানে শুধু আগুন দিয়ে পুড়ে দিছে, সব কিছু ধোয়া করে থুয়ে গেলাম কি আমরা নিজেরাই ভয় পাইছি। আলু, গম, ধান, গরু সব পুড়ে ফেলাইছিল রাগে। পোড়ার পরে আস্তে 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 তখন গ্রামে আমরা ডিউটি শুরু করলাম। প্রত্যেক বাড়ির থেকে একজন করে রাত্রে ডিউটি করতে হবে। এখানে একটা পোস্ট বানাইছিলাম, ওখানে একটা, উত্তরপাড়া একটা, 3টার মধ্যে 5 জন করে লোক থাকছি আমরা। বিটিআর কিন্তু আমাদের সহযোগিতা করছে, কিন্তু বিটিআরটা রাত্রে থাকে নাই, আমরা থাকছি। কোনো কিছু হইলে ওদেরকে আমরা জানান দেবো, আমাদেরকে এরকম একটা করছিল। 2-3 মাস এভাবে আমরা ডিউটি করছি। তাবু দিছিল সরকার থেকে, ওই যে 82টা বাড়ি যে জ্বালিয়ে দিল ওরা, 82টা তাবুই দিছিল। 82টা ওই তাবুর নিচে নিচে মনে করেন আমরা যে থাকছি। মহিলা মানুষ আসছে অনেক পরে, কিন্তু পুরুষ কিছু 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 করে গ্রামটা পাহারা দিছি। মনে হয় লুটতারাজ যদি হয়ে যায়, আমাদের ওই ধরনের ইনশাল্লাহ কোনো দুষ্কৃতির লোক যে আমাদের গ্রামের কিছু চুরি করে নেওয়া তা নেয়। মানুষের তখন ভালোবাসাই ছিল, শুধু দেশের জন্য ভালোবাসাই ছিল।
অনেক সহযোগিতা করছে, দূরের মানুষ বেশি সহযোগিতা করছে আশপাশের গ্রামের গুলো। ইনশাল্লাহ আমাদের দিকে কোনো ওরা হিংসা করে নাই। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমার বাড়ি বড়াইবাড়ি গ্রামে। এটাই আমার জমি, এই জমিটা আমি যুদ্ধের পরে কিনে নিছি, এটা 2 বিঘা। ওই যে লোকটা না, এটা তো অল্প দামে আমি এই জমিটা কিনে নিছি। কত দিয়েছিলেন? এটা মাত্র 95,000 টাকা দিয়েছিল। এখন কেমন দাম? এখন 40 লাখ হবে। 95,000 টাকা দিয়েছি যুদ্ধের পরে। আমার আগে এক শতক জমিও নিজস্ব ছিল না। এখন ইনশাল্লাহ আল্লাহ চলার গোছ দিছে। ও পাশে একটা কিনছি 1 বিঘা 6 কাড়া, বাড়ি বিটা করছি 37 শতক, এটা করছি 2 বিঘা। বা আমার বাবাই কিনছে কিছু। আমরা ওই যুদ্ধের পরে আমি অনেক জমি কিনছি ইনশাল্লাহ। এর আগে আমার কিছুই ছিল না। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে এখানে যেহেতু লোক আছে, সরকারের তো খাস জমির অভাব নাই, আমাদেরকে বিতাড়িত ইনশাল্লাহ করবে না, যে কোনো একটা সরকারে আমাদের গোছ করবেই। অনেকে ভয় নেয় নাই, আমি আবার নিয়েছিলাম। বাংলাদেশের পিলারটা কই? প্লেয়ারটা এই যে ওই যে প্লেয়ার, এই নেটের নিচ দিয়ে দেখেন একটা প্লেয়ারের মতো দেখা যায়, আচ্ছা। দেখছেন? এই যে সোজা ওইটা একটা, আর ওই যে সরিষা ক্ষেতের কানি, ওই যে প্লেয়ার তো দেখাই যায়, ওই যে ওই দিক দিয়ে ওইটাই ছিল, ডিসপোর্টের আইল ছিল ওইটাই, ওই বরাবর। আপনি কৃষিকাজে করেন অন্য কোনো? কৃষি কাজ করি, আল্লাহর মাল। 2টা ছেলে বাইরে আছে এখন, আচ্ছা। সৌদি পাঠাইছি। মানে ওই যুদ্ধের আগ পর্যন্ত যেটা আমাদের অংশ ছিল ওই অংশটুকুই আছে। হ্যাঁ, না জায়গা কোনো হাত ছাড়া হয় না, হাত ছাড়া হয় না, ওরা আরো একটু দিয়ে গেছে। এই যে পিছন ক্ষেতটা না, এটা ডিস্টেন্স করতে যায়, সোজা করতে যায়, আমাদের একটু ওদের মধ্যে গেছে, ওরাও আমাদের মধ্যে ছাড়ছে, ওরা সোজা করছে। এটা 2011 সালে জরিপ হয়েছিল। ওই জরিপে যে সোজা করে গেছে, তাতে যে ভারতের জমি কিছু আমাদেরকে ছাড়ছে, আবার আমাদের ওরা কিছু নিচ্ছে, এভাবেই এটা মীমাংসা করছে। এখানে যে কয়টা প্লেয়ার ছিল, ওই কয়টা প্লেয়ারই এই জায়গা দিয়ে হচ্ছে। তার কারণ সারা বাংলাদেশে তো প্লেয়ারের একটা হিসাব আছে। যদি আর একটা প্লেয়ার ভরে, এই সারা বাংলাদেশের প্লেয়ারের হিসাবটা গরমিল হবে। ওই জন্য ওই প্লেয়ার কত জায়গায় দূরত্ব আছে, যেখানে আঁকা বাঁকা সেখানে ঘন পড়ছে, যে মাপে পড়ছে ওই মাপে ইনশাল্লাহ ওরা দিয়ে যে জরিপ করে, এই পাশে লেখা বাংলাদেশ, ও পাশে লেখা ইন্ডিয়া। এখন আমরা নিরাপদে আছি। ওরা আমাদেরকে কোনো ধরনের কোনো টর্চারিং কোনো দিন করে নাই। সারা বাংলাদেশ 150 গাছ রাইখে মানুষ আবাদ করে, আমাদের ওই যে কাটাতারে একদম গোর পর্যন্ত আমরা আবাদ করি। ওরা আমাদের সাথে কোনো দিন রাব ব্যবহার করেনি। মাহফুজ যে বিডিআরটা উনি ছিল সিওর রানার। আপনি দাঁড়িয়ে আছেন আর ইনি দাঁড়িয়ে আছে, এইরকম কথা বলতে ওই মাহফুজের গুলিটা লেগে গেল। উনি বিবাহ করছিল না, ওটা হলো তার পরের দিন সন্ধ্যায়, সারাদিন গুলি হওয়ার পর সন্ধ্যায় সিও আসবে না, সিও আসছে ওই ওখানে ওই ব্রিজটা আছে না, এই ব্রিজটা একটু নাইমে ওখানে ইটা মারা গেছে, বডিগার্ডটা মারা গেছে। সিওর 4 জন মারা গেছে, মাহফুজ, ওয়াহেদ, কাদের, 3 জন। এই 3 জন জওয়ানি আমাদের মারা গেছে। অন্যান্য বিভিন্ন বিডিআর ক্যাম্পে বা বিজিবি ক্যাম্পে গেলে যেরকম ছবি তোলার অনুমতি থাকে না বা বিশেষভাবে অনুমতি নিতে হয়, আমরাও এখানে কথা বলার পর বললো যে হ্যাঁ, এই যে স্মৃতি বিজড়িত যে স্থান আছে, স্মৃতিসৌধ আছে এই বিজিবি ক্যাম্পের সাথেই, এটা আপনারা ছবি তুলতে পারেন, এখানে ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বললাম যে আমরা এসেছি অনেক দূর থেকে এই ক্যাম্পটা দেখার জন্য, যেহেতু এটা আমাদের সাথে অনেক স্মৃতি বিজড়িত স্থান। তো বললো এখানে তোলেন, কোনো অসুবিধা নাই। এবং এখানে যে ঘরটা আছে, যে ঘরে আসলে বাহির থেকে গুলি ছোড়া হয়েছিল, এবং গুলিগুলো কিন্তু গোল গোল করে বৃত্তাকার করে রং করে দেয়া আছে যে কোন কোন জায়গায় গুলি লেগেছিল। এটা হচ্ছে সেই জায়গা, সেখানে দাঁড়িয়ে আছি আমি। রৌমারী বড়াইবাড়ি ভ্রমণ শেষে আবারও ফিরে যাওয়া চিলমারির উদ্দেশ্যে নৌকা ধরলাম। সকাল 10:30টার নৌকা ভাড়া 100 টাকা। চলে আসলাম চিলমারি বন্দরে। চিলমারি বন্দর থেকে আমাদের যেতে হবে, এখানে যদি ট্রেনটা পেতাম রমনা লোকাল, তাহলে সেটা ধরে যাওয়া যেত, কিন্তু সেটা এখন ধরতে হলে কুড়িগ্রাম গিয়ে ধরতে হবে, কারণ কুড়িগ্রাম পর্যন্ত রমনা লোকাল ট্রেনটা
খুবই আস্তে আস্তে যায়। আমরা এখান থেকে অটো দিয়ে গেলেও সেই ট্রেনকে ধরতে পারবো। এই হচ্ছে কুড়িগ্রাম রেল স্টেশনের ফলক। এখানে বাংলায় কুড়িগ্রাম লেখা আছে, তবে পূর্বে ইংরেজিতে কুড়িগ্রাম লেখা ছিল, বাংলায় লেখা ছিল এবং উর্দুতেও লেখা ছিল। তার প্রমাণ আছে এখানে। এখানে ভালো করে দেখলে দেখা যাবে এখানে উর্দু ভাষায় লেখা, উপরে ইংরেজিতে লেখা, আর এখানে বাংলায় লেখা ছিল কুড়িগ্রাম। একেবারে সেই রৌমারী থেকে ফিরে যাবার পথে চলে আসলাম কুড়িগ্রাম। নৌকা পার হয়ে কুড়িগ্রাম এসে এখান থেকে ট্রেন ধরবো বিকাল 5:20 এই ট্রেনের সময়। এটাই হচ্ছে রমনা লোকাল। রমনা লোকাল শেষবারের মতো যখন পার্বতীপুর ফিরে যায় তখন কিন্তু আর সে রমনার থেকে যায় না, সে যায় কুড়িগ্রাম থেকে। তো চলে এসেছি কুড়িগ্রামে, আর এই ট্রেনও চলে এসেছে। এই ট্রেন আজকে অনেক বিলম্ব ছিল, এখন বাজে 6টা 8। তো এই যে লোকোমোটিভ শান্টিংও হয়ে গেছে। লোকোমোটিভ শান্টিং হয়ে গেলেই আশা করা যাচ্ছে গাড়ি টান দিবে। চলুন যাত্রা শুরু করি। আর এই হচ্ছে লোকাল ট্রেনের সিটগুলো, দুই পাশে দুইটা দুইটা করে সিট। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এদিকে ইঞ্জিন গরম হচ্ছে। রাস্তা এবং রেল লাইন দুটোই পাশাপাশি। আমাদের ট্রেন চলছে, ব্যাটারি চালিত অটো সেটাও প্রায় আমাদের গতিতেই যাচ্ছে। রমনা লোকাল ট্রেন সকালে পার্বতীপুর থেকে ছেড়ে রমনা বাজারে আসে এবং সেখান থেকে দুপুর 12:20 রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর রংপুর থেকে কুড়িগ্রামে আসে এবং বিকেল 5টায় সেই দিনের শেষবারের মতো কুড়িগ্রাম থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। আমরা পার্বতীপুরের কাছাকাছি চলে এসেছি এবং এর দ্বারাই শেষ হতে যাচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত বড়াইবাড়ি রৌমারী সফর। ধন্যবাদ অপূর্ব ভাই এবং হাইরুল ভাইকে। টাটা, বাই বাই, গুড বাই। সঙ্গে থাকবেন, আবার আসবেন। আর অবশ্যই কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। নামার সময় সতর্কতার সাথে নামুন। যাত্রা শেষ হলো এই রমনা লোকালে। চরম যাত্রা ছিল। আজকে ঠান্ডা একটু কম, এই জন্য যাত্রাটা বেশ কম ছিল। বিদায় এলএম সাহেব।